ওয়েলকাম টু আস্ক ইওর কাউন্সিলর। আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক। গত কয়েক বছর ধরে একটা প্রশ্ন আমার মনে বারবার এসেছে, কেরালা এত কেন আলাদা মনে হয়? এমন একটা রাজ্য যেখানে সাক্ষরতার হার প্রায় 95.3%, যেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকেরা কাজ করতে যায়। যেখানে গড় আয়ু অনেক উন্নত দেশের সমান, মানে মানুষ যেখানে লম্বা সময় বাঁচে, সুস্থ থাকে আর বাকি জীবনটা পুরোটা দেখে যেতে পারে। এই ভিডিওটা কারো সমালোচনা করার জন্য নয়, এটা দুটো রাজ্যের উন্নয়নের পথ বোঝার জন্য। কেরালা কোনো সরকারের শর্ট টার্ম প্রজেক্ট নয়। 70 বছর ধরে মানুষের জীবনকে গুরুত্ব দেওয়ার রেজাল্টই হচ্ছে আজকের কেরালা। নাও লেটস মুভ ইনটু দ্য ফ্ল্যাশব্যাক। এক সময় পশ্চিমবঙ্গ আর কেরালা দুটো জায়গাতেই এডুকেশন আর মাইন্ডসেট ছিল অনেক স্ট্রং। এক সময় পশ্চিমবঙ্গের শিক্ষা মানে শুধু চাকরির ট্রেনিং দেওয়া ছিল না। পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, আড্ডা সব জায়গায় একটা জিনিস কমন ছিল, প্রশ্ন করা। গণিত বিজ্ঞান শেখানো হতো ঠিকই, কিন্তু তার সাথে জোর দেওয়া হতো দর্শন, সাহিত্য, সমাজ আর চিন্তাভাবনা। এই কারণেই পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে সমাজ সংস্কারক, চিন্তাবিদ, লেখক এবং লিডার। এই শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল ব্রিটিশ আমল থেকে। কলকাতা ছিল দেশের প্রথম দিকের এডুকেশন হাব। হিন্দু কলেজ, প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এখান থেকেই তৈরি হয়েছে রাজা রামমোহন রায়, যিনি কুসংস্কারকে প্রশ্ন করতে শিখিয়েছেন। স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজেকে ছোট ভাবা বন্ধ করতে। ভাবনা আর সৃজনশীলতা মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এই মাটিই দিয়েছে বিদ্যাসাগরের শিক্ষা আর নারী সম্মান, জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান আর সুভাষচন্দ্র বসুর সাহস। আর এখানেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেই গান যেটা দেশের জাতীয় সঙ্গীতের ভিত হয়ে দাঁড়ায়। অচিন্ত্য কুমার সেনগুপ্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, যারা সাধারণ মানুষের ভাষায় সমাজের কথা বলেছিল। এই ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়েই পশ্চিমবঙ্গ একসময় দেশের ইকোনমির ওপর বড় একটা অবদান রেখেছিল। 1960-61 সালে পশ্চিমবঙ্গ ভারতের মোট জিডিপির 10.5% নিয়ে তৃতীয় স্থানে ছিল। আর আজ 2023-24 সালে সেই অংশ নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 5.6%। এই ইন্ট্রো থেকেই আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গ ভুলটা শুরু থেকে করেনি, ভুলটা করেছিল পরে। সেটা গল্পের পরের অংশ, কিন্তু তার আগে কেরালার ইন্ট্রোটাও একটু দিয়ে দিই। কেরালার শুরুটা ছিল খুবই স্পষ্ট। শ্রী নারায়ণ গুরু কাস্ট বেস বৈষম্য ভাঙতে চেয়েছিলেন, সব মানুষ শিক্ষিত হতে পারবে। আয়ানকালি এনশিওর দ্যাট শিক্ষা, স্বাস্থ্য আর সুযোগ সব মানুষের জন্য। এরপরে এডুকেশান, সায়েন্স, হেলথ, স্কিল সব কিছুকে তারা টুলস হিসাবে দেখতে শুরু করল। স্কুল, হেলথ কেয়ার, টিচার ট্রেনিং সব জায়গায় ছিল সিস্টেম। ফলটা আজ সবার চোখের সামনে। কেরালার মানুষ দেশের নানান জায়গায় জব করছে এবং সিস্টেম চালাচ্ছে। এখান থেকেই একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়ায়। 1961 সালে কেরালার সাক্ষরতার হার ছিল প্রায় 55%, আর পশ্চিমবঙ্গের সাক্ষরতা ছিল প্রায় 34%। মানে তখন থেকেই কেরালাতে বেশি মানুষ পড়তে পারতো এবং লিখতেও পারত। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা সিংপোস্ট যেখানে দুটো রাজ্যের পথ ধীরে ধীরে আলাদা হতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় গ্যাপ কেন? কারণ কেরালায় শুরু থেকেই এভরিওয়ান শুড লার্ন এইটাকেই প্রায়োরিটি দিয়েছিল। কারণ তারা বুঝেছিল উন্নয়ন ধরে রাখতে শুধু এলাইট নয়, পুরো পপুলেশনকেই স্কিল আর এডুকেশনের ভেতরে আনতে হবে। আর পশ্চিমবঙ্গের ফোকাস ছিল আইডিয়া জেনারেশন আর লিডারশিপে, সবাইকে পড়ানোর দিকে না। তামিলনাড়ু 2025-এ আলাদা করে স্টেট এডুকেশন পলিসি এনেছে। কর্ণাটকা 2025-এ নিজস্ব স্টেট এডুকেশন পলিসি এনেছে, যাতে শিক্ষা লোকাল রিয়েলিটির সাথে মানানসই হয়। কিন্তু কেরালা এই কাজটা শুরু করেছিল 1958 সাল থেকে। ওরা নতুন পলিসি লিখছে না, ওরা 70 বছর ধরে 1958 সালের পলিসিটাকেই চালিয়ে যাচ্ছে। এক কথায় 1960 সালে সেই গ্যাপটাই হচ্ছে সিস্টেম ভার্সেস কালচারের একটা ফলাফল। পশ্চিমবঙ্গের সমস্যার কোনো একটা সিদ্ধান্ত না। 1947 সালে দেশভাগ, শিল্প, অশান্তি আর পুঁজি সরে যাওয়া, এই সমস্ত কিছু মিলে পশ্চিমবঙ্গের গতি ভেঙে দিয়েছিল। 2023-24 অনুযায়ী পশ্চিমবঙ্গের জিএসডিপি কেরালার চেয়ে বড়। অনেকে প্রশ্ন করে, পশ্চিমবঙ্গ কি সত্যিই পিছিয়ে পড়েছে? জিএসডিপি তো বাড়ছে, তাহলে সমস্যা কোথায়? আসল সত্যটা লুকিয়ে আছে একটা খটোমটো শব্দের আড়ালে,
যেটাকে ইকোনমিস্টরা বলেন রিলেটিভ পার ক্যাপিটাল ইনকাম। তবে সেই অঙ্কে যাওয়ার আগে একটা ছোট্ট হিসাব মাথায় রাখতে হবে। রিপোর্ট বলছে কেরালার জনসংখ্যা যেখানে মাত্র 3.5 কোটির আশেপাশে, সেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটিতে টাচ করতে যাচ্ছে। অর্থাৎ সোজা কথায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা কেরালার জনসংখ্যার থেকে 3 গুণ বেশি। এই বিশাল জনসংখ্যার গ্যাপ আমাদের অর্থনীতির ওপর ঠিক কতটা প্রভাব ফেলেছে এইবারে সেইটা দেখা যায়। খুব সহজভাবে বলতে গেলে যদি সারা ভারতের মানুষ গড়ে 100 টাকা করে রোজগার করে, তাহলে আমাদের রাজ্যের একটা মানুষ কত টাকা রোজগার করছে সেটা জানার জন্য আমাদের এই রিপোর্টটা দেখতে হবে। 1960 সালে পশ্চিমবঙ্গের রিলেটিভ ইনকাম ছিল 127%। অর্থাৎ সারা ভারত যখন 100 টাকা আয় করত, তখন একজন বাঙালি ঘরে তুলত 127 টাকা। আমরা শুধু এগিয়েই ছিলাম না, আমরা ছিলাম লিডার। কিন্তু আজ 2024-এ সেই সংখ্যাটা নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 83%। অর্থাৎ আজ সারা ভারত যেখানে গড়ে 100 টাকা রোজগার করছে, আমরা গড় ভারতীয়র চেয়েও 17 টাকা কম রোজগার করছি। আর কেরালায় ঠিক তার উল্টো ছবিটা দেখা যাচ্ছে। 1960 সালে কেরালার রিলেটিভ ইনকাম ছিল মাত্র 84%। অর্থাৎ তারা ভারতের গড় আয়ের চেয়েও পিছিয়ে ছিল। কিন্তু আজ 2024 সালে দাঁড়িয়ে কেরালার রিলেটিভ ইনকাম 152%। সারা ভারত 100 টাকা কামালেও কেরালার একজন মানুষ কামাচ্ছে 152 টাকা। এখন প্রশ্ন হলো কেরালা কিভাবে পারলো আর আমরা কেন পারলাম না? এর উত্তরটা লুকিয়ে আছে অর্থনীতির ধরনে। কেরালার ইকোনমি দাঁড়িয়ে আছে 3টে শক্ত খুঁটির ওপর। প্রথমটা হচ্ছে তাদের শক্তিশালী সার্ভিস সেক্টর, দ্বিতীয় হচ্ছে ট্যুরিজম। 2023 সালে যেখানে 2 কোটির বেশি পর্যটক গিয়েছিলেন। আর তৃতীয় এবং সবথেকে বড় কারণ হলো প্রবাসীর আয় বা রেমিটেন্স। কেরালায় প্রতি 5টা পরিবারের মধ্যে একজন বিদেশে কাজ করে এবং সেই টাকা সরাসরি দেশের অর্থনীতিকে চাঙ্গা করে। কেরালা মাইগ্রেশন সার্ভে 2023 অনুযায়ী কেরালায় বছরে প্রায় 2 লক্ষ কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা আসে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তারা বাড়ি বানাচ্ছে, সন্তানকে সেরা শিক্ষা দিচ্ছে এবং নিজেদের জীবনযাত্রার মানকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের অর্থনীতি এখনও মূলত কৃষি আর ছোটোখাটো পরিষেবার ওপর নির্ভরশীল। 80-র দশকের পর থেকে এখানে শিল্পের গতি মন্থর হতে শুরু করে। একসময় বাংলা ছিল ভারতের ইন্ডাস্ট্রিয়াল হাব। হাওড়া, দুর্গাপুর, আসানসোল মানেই ছিল কলকারখানার ধোঁয়া আর কর্মস্থান। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, লাগাতার ধর্মঘট এবং লকআউটের কালচার আমাদের শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সব থেকে বড় ধাক্কাটা ছিল টাটা ন্যানো প্রকল্প চলে যাওয়া। ওটা শুধু একটা কারখানা ছিল না, ওটা ছিল সারা বিশ্বের কাছে একটা নেতিবাচক সিগন্যাল। বড় বড় ব্যবসায়ীরা মনে করতে শুরু করলো বাংলায় বড় ব্যবসা করা মানে ঝুঁকির কাজ। এর ফলে নতুন কোনো ভারী শিল্প তো এলোই না, উল্টে পুরনো কারখানাগুলো একে একে তালাবন্ধ হয়ে গেল। আইটি বা আধুনিক স্কিলের যে ট্রেন্ড ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ ধরে নিয়েছিল, সেই সুযোগটাও আমরা হাতছাড়া করলাম। কেরালা যখন শিক্ষিত মেধা ব্যবহার করে সার্ভিস সেক্টর আর ট্যুরিজমে বিপ্লব আনলো, আমরা তখন আটকে রইলাম রাজনৈতিক লড়াই আর শিল্পহীনতার চক্রব্যূহে, যার ফল আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের এই রিলেটিভ ইনকামের পতনে। দুর্ভাগ্যের বিষয় হলো পশ্চিমবঙ্গেও রেমিটেন্স আসে, কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক কম। উল্টে আর একটা ভয়াবহ ছবি আমরা দেখতে পাই, পশ্চিমবঙ্গের অনেক শ্রমিক পেটের টানে কেরালাতে কাজ করতে যায়। মানুষ সেখানেই যায় যেখানে সুযোগ আছে। বাংলার মেধা চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে আর হায়দ্রাবাদে, আর শ্রমিক চলে যাচ্ছে কেরালায়। এটা আমাদের রাজ্যের জন্য একটা বড় অশনি সংকেত। যদি আমরা সাক্ষরতার দিকে তাকাই, কেরালা যেখানে 95.3%, পশ্চিমবঙ্গ সেখানে 82.6-এ আটকে। কেরালার গড় আয়ু যেখানে 75 বছর, আমাদের এখানে 72। গড় আয়ুতে 3 বছরের পার্থক্য মানে শুধুমাত্র ক্যালেন্ডারে 1095 দিন বেশি বাঁচা নয়। এই সামান্য তফাৎ আসলে বুঝিয়ে দেয় মানুষের জীবনযাত্রার মান কতটা আলাদা হতে পারে। মা এবং শিশুর স্বাস্থ্যের দিকে তাকালে দেখা যায় কেরালার সুরক্ষা অনেক বেশি। আমাদের রাজ্যে সঠিক সচেতনতার অভাবে যে অকাল মৃত্যু ঘটে, সেখানেই গড় আয়ুর গ্রাফটা নিচেই নেমে যায়। আমরা নানা রকম প্লাস্টিক বা ময়লা যেখানে সেখানে ফেলে রাখি, আর সেই প্লাস্টিক যখন মাটিতে মিশে যায় বা পোড়ানো হয়, সেটা খুব বিষাক্তভাবে খাবার আর বাতাসের মাধ্যমে আমাদের শরীরে ফিরে আসে। কেরালার নাগরিকরা এখানে বেশি সচেতন। তারা নিয়ম মেনে বর্জ্য পদার্থ পরিষ্কার করে থাকে। গড় আয়ু কমে যাওয়ার আর একটা বড় কারণ হলো রোড অ্যাক্সিডেন্ট। কেরালার দুর্ঘটনা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি হলেও সেই দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক কম।
এর প্রধান কারণ হলো ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ থেকে শুরু করে হেলমেট এবং সিট বেল্ট ব্যবহারের অভ্যাস। শৃঙ্খলা মেনে চললে দুর্ঘটনা ঘটলেও সেটা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই গড় আয়ু বৃদ্ধি শুধু সরকারের কাজ নয়, বরং নাগরিক অভ্যাস আর সচেতনতার একটা সম্মিলিত জয়। আর সব থেকে বড় পার্থক্য হলো দরিদ্রে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী NFHS 4-এ পশ্চিমবঙ্গের 21.29% মানুষ বহুমাত্রিক দরিদ্রে ছিল। NFHS 5 অনুযায়ী সেই সংখ্যা কমে এসে হয়েছে 11.89%। মানে দরিদ্র তো কমেছে, এটা খুব ভালো খবর। কিন্তু এখনও 10%-এর বেশি মানুষ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে কেরালায় NFHS 4-এ দরিদ্র ছিল প্রায় 0.70%, আর NFHS 5-এ সেটা নেমে এসে দাঁড়িয়েছে 0.55%। অর্থাৎ কেরালায় বহুমাত্রিক দরিদ্র প্রায় শেষের পথে, এবং এটা দেশের মধ্যে সর্বনিম্নগুলোর একটা। কেরালা বহু বছর ধরে স্কুল, হাসপাতাল এবং তাদের স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করেছে, যাকে বিশ্বজুড়ে সবাই কেরালা মডেল হিসাবে জানে। কিন্তু প্রশ্ন আসে, কেরালায় তো বড় ইন্ডাস্ট্রি নেই, তাহলে এত টাকা আসে কোথা থেকে? কারণটা খুব সিম্পল, তারা আগে মানুষের ওপর ইনভেস্ট করেছে, এডুকেশন, হেলথ এবং স্কিলে স্ট্রং মানুষ তৈরি করেছে, আর সেখান থেকেই কেরালার ওয়াইড মিডিল ক্লাস বেস তৈরি হয়েছে। কেরালায় প্রায় 83% পরিবার উন্নত ঘরে থাকে, প্রায় সব বাড়িতেই ইলেকট্রিসিটির সুবিধা আছে, প্রায় 95% পরিবার উন্নত পানীয় জলের উৎস ব্যবহার করে, প্রায় 99% পরিবার ইমপ্রুভ স্যানিটেশন বা টয়লেট ব্যবহার করে, 87% পরিবার নিজ ঘর মালিক, 58% পরিবার বাইক বা স্কুটির মালিক এবং 24% পরিবার গাড়ির মালিক। শেষে যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো সোশ্যাল স্টেবিলিটি। কেরালা ঠিক পশ্চিমবঙ্গের মতোই ধর্মীয়ভাবে অত্যন্ত বৈচিত্র্যময় একটা রাজ্য। সরকারি সেন্সাস 2011 অনুযায়ী কেরালায় প্রায় 54.73% হিন্দু, 26.56% মুসলিম এবং 18.38% খ্রিস্টান জনগোষ্ঠী একত্রে বসবাস করে। ইন আদার ওয়ার্ড, ওখানে অল 3 মেজর রিলিজিয়াস গ্রুপ খুব বড় সংখ্যায় উপস্থিত আছে। তবুও বাস্তব চিত্রটা হলো, কেরালায় বড় আকারের সাম্প্রদায়িক দাঙ্গা বা দীর্ঘস্থায়ী অশান্তি তুলনামূলকভাবে অনেক কম দেখায়। এর পেছনে একটাই বড় কারণ, উচ্চ শিক্ষার হার এবং শক্ত সামাজিক অংশগ্রহণ। যখন একটা মানুষ শিক্ষিত হয় তখন সে শুধু চাকরির জন্য নয়, সমাজকে বোঝার জন্যও চিন্তা করতে শেখে। ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি তখন ভয় নয়, বরং একসাথে থাকার বাস্তবতা হয়ে ওঠে। সমাজের মানসিকতা কোনো একদিনে তৈরি হয় না, এটা গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আর নাগরিক হিসাবে দায়িত্ববোধ থেকে। কেরালা আর ওয়েস্ট বেঙ্গল আমাদের একটা সিম্পল জিনিস শেখায়, ডেভেলপমেন্ট মানে কোনো সিঙ্গেল লিডার না, কোনো ওয়ান টাইম ইলেকশনের রেজাল্ট না। ডেভেলপমেন্ট হলো লং টার্ম প্রসেস, স্লো, বোরিং বাট এফেক্টিভ। এটা ক্যামেরার সামনে হয় না, ব্যানার, স্লোগান বা ভাইরাল স্পিচেও হয় না। এটা হয় ক্লাসরুমে, হসপিটালে, স্কিল ট্রেনিংয়ের ছোট ছোট রুমে। এটা তৈরি হয় যখন পলিসি বারবার রিসেট হয় না, গভর্নমেন্ট চেঞ্জ হলেও রোডম্যাপ চেঞ্জ হয় না। কেরালা এই প্যাটার্নটা অনেক আগেই বুঝে গিয়েছিল। দে ইনভেস্ট ইন পিপল, সিস্টেম বানিয়েছে, কোনো টিভি শো নয়। স্কুল, প্রাইমারি হেলথ কেয়ার, লোকাল গভর্নেন্স, এই বোরিং সেক্টরগুলোতেও তারা কনসিস্টেন্সি রেখেছে বছরের পর বছর ধরে। রেজাল্টটা ফ্ল্যাশি না, কিন্তু সলিড। আর ডেভেলপমেন্ট আসলেই ঠিক এই জিনিসটা, কোয়াইট, প্রিডিক্টেবল অ্যান্ড ডিপেন্ডেবল। দেখা হচ্ছে পরের ভিডিও।